Welcome again, students. Today our class is menorrhagia. We shall, in this class, we shall understand what is menorrhagia, what are the signs and symptoms, how it occurs, what test, laboratory test you have to do, and the treatment of menorrhagia. So let's start the class. So students, welcome to this class. Today our topic is menorrhagia. Spelling টা একটু দেখে নেবে, MENORRHAGIA, menorrhagia. এই menorrhagia এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে. In menorrhagia, the menstrual cycle is unaltered, but the duration and the quantity of menstrual loss are increased. এইখানে তোমার menstrual cycle যেটা 28 দিনে হয় প্লাস মাইনাস 2 days, ওইটা ঠিক থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু তোমার menstrual loss যেটা ব্লাডের কোয়ান্টিটি, ধরো menstrual লস হয় 50 ml, তখন হবে অনেক বেশি, 100, 200, 500 ml এরকম। আর ডিউরেশনটাও বেড়ে যেতে পারে, ধরো মেনস্ট্রুয়েশন থাকে 3 থেকে 5 দিন, সেইটা বেড়ে হয়ে যেতে পারে তোমার 8 দিন, 10 দিন, 15 দিন। তো দিস ইজ মেনোরেজিয়া। তো এখন মেনোরেজিয়া কেন হয়? মেনোরেজিয়া হওয়ার প্রথম যে কারণ হলো এন্ডোমেট্রাইটিস, এন্ডোমেট্রিয়াম, ওই যে ইউটারাসের যে ভেতরের যে অংশটা, এটা হলো এন্ডোমেট্রিয়াম। সেই এন্ডোমেট্রাইটিসের জন্য হতে পারে, মেট্রাইটিসের জন্য হতে পারে। মেট্রাইটিস হলো মাসল লেয়ার, যেটা মাসল লেয়ারে যদি কোনো ইনফ্লামেশন হয় তার জন্য হতে পারে। সাব ইনভলিউশন, সাব ইনভলিউশন বলতে বোঝায় যদি ইনভলিউশনটা পুরাপুরি হলো না, অর্ধেক হলো, ধরো কোনো কারণে ইউটারাস তোমার অনেক সময় মোজার মতো উল্টিয়ে যায়, সেটা ডেলিভারির সময় হতে পারে বা অন্য কোনো অপারেশনের সময় হতে পারে। এরকম যদি হয় তখন তোমার এটার জন্য ব্লিডিং হতে পারে। কোনো কারণে যদি ইউটারাসটা ডিসপ্লেসড হয়ে যায়, যে জায়গায় থাকার কথা সেখান থেকে যদি হটে যায়, রেট্রোভার্টেড হয়ে যায়, তার জন্য হতে পারে। ইনভার্সন, ইনভার্সন হলো পুরাপুরি মোজার মতো উল্টে যাওয়া। ইউটারাসটা ভিতরের অংশ যদি বাইরে চলে আসে, বাইরের অংশ যদি ভিতরে চলে যায়, তখন তাকে বলে ইনভার্সন। তো এছাড়াও তোমার বিভিন্ন কারণ হতে পারে, যেমন সাবমিউকাস এবং ইন্টেস্টাইনাল ফাইব্রয়েড। কতগুলা ফাইব্রয়েড আছে, ফাইব্রয়েড মানে এক ধরনের টিউমার, যেগুলা তোমার ইউটারাসের ওয়ালের মধ্যে হয়। সেই ফাইব্রয়েডগুলোর কারণে হতে পারে ব্লিডিং। পলিপি, পলিপি কতগুলো টিউমার যেগুলো ব্যাঙের ছাতার মতো থাকে। ব্যাঙের ছাতার যেমন একটা বোটা থাকে, মাথার উপরে একটা ছাতা থাকে, এরকম কিছু টিউমার হয় যেটার একটা বোটা থাকে এবং মাথার উপরে ছাতার মতো থাকে। সেই টিউমারগুলোর কারণে তোমার পলিপস, এগুলোকে পলিপস বলে, সেগুলোর কারণে তোমার ব্লিডিং হতে পারে। তাছাড়া অনেক সময় ইউটারাসের মধ্যে ফাঙ্গাস গ্রোথ হয়, এন্ডোমেট্রিয়ামের মধ্যে, যে ফাঙ্গাস গ্রোথের কারণে হতে পারে। তাছাড়া কোনো কোনো সময় ক্যান্সার হয়, ক্যান্সারের কারণেও হতে পারে। ক্যান্সারের মধ্যে আছে সার্কোমা হতে পারে, সার্কোমার কারণেও, সার্কোমাও এক ধরনের ক্যান্সার। তাছাড়া যদি গর্ভাবস্থায় যে গর্ভসঞ্চার হয়েছিল তার কিছু অংশ যদি ইউটারাসের ভিতরে থেকে যায়, রিটেইন প্রোডাক্ট অফ দ্য কনসাপশন, ধরো ডেলিভারির পরে থেকে গেল বা ডিএনসি করার পরে থেকে গেল, সেই কারণেও মেনোরেজিয়া হতে পারে। তাছাড়া ডেলিভারি ইজ এ ভেরি রাইগোরাস প্রসেস। যখন বাচ্চার মাথা সার্ভিক্স দিয়ে বেরিয়ে আসে, তখন সার্ভিক্সের মধ্যে অনেক সময় ইনজুরি হয়, সার্ভিক্স ছিঁড়ে যায়। সেই ছেঁড়াটা যদি পরে ঠিকমতো হিলিং না হয়,
সেটা যদি থেকে যায় তখন সেটার কারণে হতে পারে। তাছাড়া ওভারিতে যদি কোনো কারণে কনজেশন হয়ে যায় তার কারণেও তোমার মেনোরেজিয়া হতে পারে। ফেলোপিয়ান টিউব বা পেলভোপেরিটোনিয়াম এর মধ্যেও যদি হয় তোমার ইনফ্লামেশন হয় তাইলেও তোমার মেনোরেজিয়া হতে পারে, ব্লিডিং হতে পারে। আর এছাড়াও যদি কেউ খুব লাক্সারিয়াস লাইফ এনজয় করে এবং কারো যদি সিডেন্টারি হ্যাবিট থাকে, কাজকর্ম না করে খালি সারাদিন শুয়ে থাকে, বসে থাকে, টিভি দেখে, সেজন্য হতে পারে। তাছাড়া আনহেলদি অকুপেশন, সে যে জায়গায় কাজ করছে সেই জায়গার যদি এনভায়রনমেন্টটা ঠিক না থাকে তাহলেও এটা হতে পারে। কেউ যদি ওভার ওয়ার্ক করে, ধরো 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করছে, তার জন্য হতে পারে। ওভার স্টাডি, কেউ যদি বেশি পড়াশোনা করে, যেটা মানে অতিরিক্ত পড়াশোনা যদি কেউ করে, তার জন্য হতে পারে। তাছাড়া সেক্সুয়াল ইন্ডালজেন্স, যখন তখন সেক্স, এটাও তোমার অতিরিক্ত সেক্সুয়াল যদি ইন্ডালজেন্স থাকে তাইলেও হতে পারে। ম্যালেরিয়ার জন্য হতে পারে। তাছাড়া ক্লাইমেট, যদি ক্লাইমেট খুব গরম ক্লাইমেট থাকে তার জন্য হতে পারে। যেসব মানুষ ট্রপিক্যাল কান্ট্রিতে থাকে, এর কারণে গরম আবহাওয়ার মধ্যে ব্লাড ভেসেলগুলা ডাইলেটেড হয়ে থাকে, তখন ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা দেখি তাছাড়াও তোমার ম্যাল নিউট্রিশনের জন্য হতে পারে। ধরো একজন খাবার পেল না, তার শরীরের মধ্যে অ্যানিমিয়া হয়ে গেল, তার যে রক্তশূন্যতার কারণে তার রক্তের মধ্যে যেসব ফ্যাক্টর থাকার কথা ছিল, যেগুলা ব্লাডকে জমাতে সাহায্য করে, ক্লটিং ফ্যাক্টরস, সেই ফ্যাক্টরসগুলা কমির কারণে হতে পারে। তাছাড়া ব্রাইটস ডিজিজের কারণে হতে পারে। কেউ যদি টিউবারকুলোসিস হয়, টিউবারকুলোসিস ক্যান হ্যাপেন এনিওয়্যার ইন দ্য বডি, ইউটারাসেও টিউবারকুলোসিস হতে পারে, সেই টিউবারকুলোসিসের কারণে ব্লিডিংও হতে পারে। কারো যদি অ্যানিমিয়া হয়, রক্তশূন্যতা থাকে, কারো যদি পারপিউরা হয়, পারপিউরা এক ধরনের অসুখ, সেটাতে যেটা চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে যায়, সেই পারপিউরার কারণেও তোমার মেনোরেজিয়া হতে পারে। কারো যদি মেন্টাল ডিস্টারবেন্স থাকে, যদি মনস্তাত্ত্বিকভাবে সে অসুখী থাকে, তার ডিভোর্স হয়ে যায়, হাজব্যান্ডের সাথে তার অশান্তি, তার বাড়িতে যদি টাকা পয়সার প্রবলেম থাকে, অসুখ বিসুখের জন্য অশান্তি, মেন্টালি যদি সে ডিস্টার্ব থাকে, তাহলেও মেনস্ট্রুয়েশন হতে পারে। তাছাড়া তার হার্টে যদি প্রবলেম থাকে, তার যদি লিভারে প্রবলেম থাকে, তার যদি অন্য কোনো ভিসারেল ডিজিজ থাকে, পেটের মধ্যে অন্য কোনো ডিজিজ থাকে, তার জন্য অতিরিক্ত মেনস্ট্রুয়েশন হতে পারে। এখন আমরা দেখি সিমটমস। এই কারণে কি কি সিমটমস হবে, রুগীর কি কি অসুবিধা হতে পারে। নাম্বার 1, জেনারেল সিমটমসের মধ্যে তোমার রুগীর ব্লাড লস হতে পারে, তোমার রুগী উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তার হার্টে প্যালপিটেশন হবে, কারণ রক্তশূন্যতার কারণে হার্ট অতিরিক্তভাবে পাম্প করতে হবে, যে রক্তটাকে আছে সেই রক্ত দিয়ে সারা বডিকে ম্যানেজ করার জন্য সে অতিরিক্ত এটা পাম্প করতে হবে, যেটাকে প্যালপিটেশন বলে। তাছাড়া মেনোরেজিয়া মেট্রোরহেজিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। দেখো স্পেলিংটা দেখে নাও, একটা হলো মেট্রোরহেজিয়া, আরেকটা হলো মেনোরেজিয়া। মেট্রোরহেজিয়াতে মেনস্ট্রুয়াল টাইম ঠিক থাকবে না, ডেটগুলো ঠিক থাকবে না। আর যেমন মেনোরেজিয়াতে ডেটটা 28 দিনেই আছে, 2-1 দিন কম বেশি, কিন্তু মেট্রোরহেজিয়ার ক্ষেত্রে সেটা 50 দিন হয়ে যেতে পারে, 40 দিন হয়ে যেতে পারে, ডেটটা ঠিক থাকবে না। এটা হলো মেট্রোরহেজিয়া, ব্লিডিং তো বেশি হবেই। পলিমেনোরিয়া হতে পারে, পলিমেনোরিয়া মানে ঘন ঘন মেনস্ট্রুয়েশন, সেটাও হতে পারে। মানে সবগুলা ক্ষেত্রতেই ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে।
এখন আসো আমরা দেখি, আমরা এই ধরনের একটা রোগীকে যদি বিছানায় শুইয়ে আমরা পরীক্ষা করি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। আমরা দেখতে পাবো তার রক্তশূন্যতা হয়েছে এবং তার স্বাস্থ্য খুব খারাপ, তার শরীরে রক্ত নেই, অ্যানিমিয়া হয়ে গেছে, এবং পালস রেট ইজ ভেরি হাই। রক্তশূন্যতা যদি থাকে, পালস রেট বেশি হবে, কারণ হার্ট বারবার পাম্প করে যে অল্প রক্ত আছে সেটা দিয়েই শরীরকে চালাতে চেষ্টা করে, এজন্য পালস রেট হাই থাকে। আমরা বায়োম্যানুয়াল এক্সামিনেশন যদি করি, ইউটেরাসকে আমরা যদি হাতটা আমরা রোগীর পেটের উপরে রাখি এবং ডান হাতের দুটো ফিঙ্গার যদি ভেজাইনার ভেতরে দেই, তাহলে ইউটেরাসটা আমরা দেখতে পাবো, ইউটেরাসটা আমরা ফিল করতে পারবো দুই হাতের মধ্যে। আমরা তখন দেখতে পাবো ইউটেরাসের সাইজ নর্মালি আছে এবং কনসিস্টেন্সিও ঠিক আছে। এখন আমরা ভেজাইনাল এক্সামিনেশন যদি করি, তখন আমরা দেখতে পাবো যে ওভারি মে বি এনলার্জড, মে নট বি এনলার্জড বাট মে বি এনলার্জড। এইবার এই ধরনের একটা রোগী যদি তোমার কাছে আসে, তুমি তার কি চিকিৎসা দেবে? তুমি আজকের এই ক্লাসে যেগুলি পড়ানো হলো, যে কারণগুলো পড়ানো হয়েছে, সেগুলি মনে করতে চেষ্টা করবে এবং তুমি ইনভেস্টিগেশন করে দেখবে এর মধ্যে কোনো কারণ আছে কিনা। তুমি এন্ডোমেট্রিয়াল কিউরেটাইজ করতে পারো, একটা ইনস্ট্রুমেন্ট কিউরেটার ঢুকিয়ে এন্ডোমেট্রিয়াল যে ম্যাটেরিয়াল সেটাকে এনে মাইক্রোস্কোপের নিচে দেখা যেতে পারে, তাতে করে বোঝা যাবে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে কিনা, তার টিবি আছে কিনা, এসব বোঝা যাবে। ব্লাডের রুটিন এক্সামিনেশন করা যেতে পারে, রুটিন এক্সামিনেশনের মধ্যে টিসি, ডিসি, এসআর এইসব করা যেতে পারে, এইচবি পার্সেন্টেজ এগুলা করা যেতে পারে। এটা থেকে বোঝা যাবে রক্তশূন্যতা আছে কিনা, তার কোনো ইনফেকশন আছে কিনা, এসব বোঝা যাবে। রুগীর এক্সরে করা যেতে পারে, বুকের এক্সরে নিলে বোঝা যাবে তার টিবি আছে কিনা। সাইটোলজিক্যাল সিমিয়ার নেওয়া যেতে পারে, তার এন্ডোমেট্রিয়াম এবং সার্ভিক্স থেকে তোমার সিমিয়ার নিয়ে সেটা মাইক্রোস্কোপের নিচে টেস্ট করা যেতে পারে, তাতে করে বোঝা যাবে রুগীর কোনো ক্যান্সার আছে কিনা, টিবি আছে কিনা। তাছাড়া হরমোনাল অ্যাসে করা যেতে পারে, কারণ হরমোনের কারণেও অনেক সময় ব্লিডিং হয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে। নাও কাম টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য মেনোরেজিয়া। মেনোরেজিয়ার যে ট্রিটমেন্ট, এটা হলো যে সিমটমগুলো হয়, এগুলার ট্রিটমেন্টই হলো মেনোরেজিয়ার ট্রিটমেন্ট। যে কারণে মেনোরেজিয়া হচ্ছে তার যে সেই কারণটা রিমুভেল করতে হবে। ধরো টিউমারের জন্য হলে টিউমারটা অপারেশন করতে হবে, যদি কিছু কনসেপশনাল ম্যাটেরিয়াল রয়ে গেছে সেটাকে রিমুভ করতে হবে, যদি তার টিবি আছে তাহলে টিবির চিকিৎসা করতে হবে, যে কারণটা আছে সেটা ঠিক করতে হবে। তাছাড়া রুগীকে অ্যাসুরেন্স দিতে হবে, তাকে আশ্বাস দিতে হবে তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তাছাড়া ডিএনসি করা যেতে পারে, ডিএনসি মানে হলো ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাইজ। সার্ভিসকে ডাইলেট করে তার ভেতরে যদি কিউরেট করে দেওয়া যায়, তাতে ভেতরে যদি কোনো খারাপ জিনিস থাকে, ধরো গর্ভের কোনো অংশ ভেতরে যদি রয়ে যায়, সেগুলোকে বের করে আনা যেতে পারে এবং রুগীর স্বাস্থ্যকে ভালো করার চেষ্টা করা যেতে পারে। রুগীর স্বাস্থ্য ভালো হলে সে অটোমেটিক্যালি তার ব্লিডিং আস্তে আস্তে কমে যাবে এবং সেটাকে সে সহ্য করতে পারবে। তাকে অ্যাডিকুয়েট ডায়েট দিতে হবে, তাকে ব্যালেন্স ডায়েট দিতে হবে, প্রচুর পরিমাণে প্রোটিন, শাকসবজি, তাকে ডিম, দুধ, মাছ, মাংস এগুলা দিতে হবে। রুগীকে বলতে হবে সেজন্য তার পার্সোনাল হাইজিন, তার ব্যক্তিগত হাইজিন যেগুলো আছে সে যেন মেনটেন করে, মানে সে যেন রেগুলার স্নান করে, তার জেনিটালিয়া যেন সে ভালো করে পরিষ্কার করে, সে যে প্যাডগুলা ইউজ করে সেগুলা যেন স্টেরাইল প্যাড ইউজ করে, এগুলার ব্যাপারে রোগীকে তোমার উপদেশ দিতে হবে। Friends, we have come at the end of the video. I hope you have understood elaborately what is menorrhagia, why it occurs, and details of this. When a patient of menorrhagia will come to you, how you will deal with him, with her.
So hope to see you in the next video, in the next class. I hope you liked the video. If you have liked the video, please give a like, and if you are new in this channel, please subscribe this thing, and such that you get the next video very fast, informative video. Okay, hope to see you within very short period. Until then, bye bye.